Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাচ্চা ছেলেটার বয়স এমন আর কি হবে, বড়জোর 7 কি 8, রোগাটে চেহারা, গায়ের রং ফর্সা, মুখশ্রী ভারী মিষ্টি, গোল গোল টানা টানা আর মায়া ভরা উজ্জ্বল চোখ দুটোর দিকে তাকিয়ে একবারের জন্য আমার মনে হলো না যে এইটুকু একটা বাচ্চা ছেলে সে কিনা নিজের বাবাকে আজ ঘন্টা 4 আগেই খুন করেছে। না না, অসম্ভব একটা ব্যাপার। থানার ভিতর একবার উঁকি দিয়ে দেখে এলাম। ছেলেটাকে পুলিশ কাস্টাডিতে আপাতত রাখা হয়েছে। ছেলেটির বাবার মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেমের জন্য। বড়বাবু বললেন যে ছেলেটাই মুহূর্তে একটা ট্রমার মধ্যে আছে, তাকে এই সময় কিছু জিজ্ঞাসাবাদ করলে তার ক্ষতি হতে পারে। ওনারাও সেই কারণে এখন অবধি তাকে কিছুই জিজ্ঞেস করেননি। কথাটা শুনে মনে মনে রাগ হলেও মুখে কিছু বলতে পারলাম না। ভদ্রলোকও এই ব্যাপারে তক্ষুনি কিছু বলতে নারাজ। অগত্যা বড়বাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, এত তাড়াহুড়ো করে ছুটে এসে লাভের লাভ দেখছি কিছুই হলো না। কিছুক্ষণ আগেই ফোনে আমার জার্নালিস্ট বন্ধু অমিয় নাথের কাছে এমন একটা খুনের খবর পেয়েই ছুটে এসেছিলাম। ভেবেছিলাম বাচ্চা ছেলেটার ইন্টারভিউ নেব, কিন্তু এখন দেখছি সমস্তটাই মাটি হয়ে গেল। কি করা যায়? কথাটা যখন থানার বাইরে দাঁড়িয়ে ভাবছি, সে সময়ে একজন ভদ্রলোক কোথা থেকে যেন উড়ে এসে আমার সমস্যার সমাধান করে দিলেন। বললেন সেই বাচ্চাটির মা নাকি থানার বারান্দায় বসে আছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারি। ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন ওনার নাম জয়লাল মল্লিক, তিনি মৃত ব্যক্তির একজন প্রতিবেশী। ভদ্রলোকের কথা শুনে সেদিকে এগিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আমার পিছন থেকে সেই ভদ্রলোক এমন একটা কথা বললেন যে খানিকটা সময়ের জন্য আমি হকচকিয়ে গিয়েছিলাম। তিনি বললেন, সাবধান, ছেলেটির মা কিন্তু খুব একটা ভালো মহিলা নয়। কথাটা কানে যেতেই পিছন ফিরে চেয়ে দেখি ভদ্রলোক হঠাৎ হাওয়া। চারিদিকে তাকিয়েও কোথাও খুঁজে পেলাম না। সেই মুহূর্তে আমার শরীরটা কেন জানি না হঠাৎই কোনো কারণে শিরশির করে উঠল। তারপর ভাবলাম লোকটা হয়তো লোকজনের ভিড়ের মধ্যে মিশে গেছে। ভদ্রলোক হঠাৎ করে এমন একটা কথা মহিলাটি সম্পর্কে কেন বললেন, সে বিষয় নিয়ে মনের মধ্যে প্রশ্ন উঠলেও সেই মুহূর্তে মাথা না ঘামিয়ে এখন সেই ভদ্রমহিলার কাছে গিয়ে কী প্রশ্ন করব সেটা নিয়ে ভাবছি। আসলে এমন কিছু লোক আছেন যারা নিজেদের প্রতিবেশীর নামে বদনাম করে বেড়ায়। এই ভদ্রলোক হয়তো তারই এক জলজ্যান্ত উদাহরণ। ওনার কথায় পাত্তা না দিয়ে সেই সময়ে সেই ভদ্রমহিলাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করার দরকার ছিল সেগুলো করতেও আমার কেমন যেন বাঁধছিল। তবুও সাংবাদিকের চাকরি, খবরটা টাটকা থাকতে থাকতেই যতটা পারা যায় সংগ্রহ করে নেওয়া প্রয়োজন ছিল। অন্য কোনো খবরের কাগজের সাংবাদিক এখনও বোধহয় টের পায়নি, না হলে এতক্ষণে খবরটা চারিদিকে ছড়িয়ে যেত। অমিও নিজেই খবরটা সংগ্রহ করতে আসতে পারত, কিন্তু সে আবার কোনো এক নাকি প্রেস মিটিংয়ে আটকে পড়েছে। অগত্যা আমি তার একমাত্র ভরসা। লোকটার কথা মতো আমি থানার বারান্দার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। সেখানে বেঞ্চে বসে থাকা ভদ্রমহিলাকে দেখলাম। তিনি তার শিশু কন্যাটিকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। প্রথমেই কি বলবো ভাবছি, সে সময়ে বাচ্চা মেয়েটি একবার আমার দিকে মুখ তুলে চাইল। তারপর সে তার মায়ের আঁচল টেনে আদো আদো কণ্ঠে বলল, মা মা দেখো কে যেন এসেছে। ভদ্রমহিলা চোখ মুছে আমার দিকে ছলছল চোখে তাকালেন।
আমি নমস্কারের ভঙ্গিতে নম্র স্বরে বললাম, নমস্কার, আমি প্রভাত ফেরি পত্রিকা থেকে আসছি। আমার নাম বিজন গুপ্ত। আপনার সাথে কিছু কথা ছিল আর কি। আমি জানি এই সময় আপনার মনের অবস্থা কেমন, তবু যদি কিছু মনে না করেন। কি প্রশ্ন করতে চান করুন, আমি উত্তর দিতে রাজি আছি। মহিলার কণ্ঠস্বরে একটা দৃঢ়তার ভাব দেখে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের নাম? ঋষভ মিত্র। ওর ডাকনাম নয়ন। ওর বয়স 8। বেশ। আর আপনার হাজবেন্ডের? সুদর্শন মিত্র। পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আমাদের বাড়ি দক্ষিণ কলকাতা 13/B কলোনিতে। আসাম রোডের কাছেই নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে আমরা থাকি। আর কিছু জানতে চান? ভদ্রমহিলার কথা শুনে প্রথমটায় আমি খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, না ঠিক আছে। আমি সমস্ত কথাবার্তা আমার প্যাডে নোট করে নিলাম। মহিলা বাচ্চা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি মহিলাকে প্রশ্ন করলাম, আপনার ছেলেই কি তাহলে খুনটা? না না, সে খুন করেনি। ও তো অবুঝ। এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। এখানে ওর কোনো দোষ নেই। ও যা দেখেছে তাই শিখেছে, তাই করতে গিয়েছিল। কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাবে, ও কি আর সেটা বুঝেছে বলুন? তার জন্য ওকে কি এখন শাস্তি পেতে হবে? কথাটা বলেই ভদ্রমহিলা কেঁদে ফেললেন। বাচ্চাটি হয়তো জানি না যে তার মা কেন কাঁদছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? মা। এই সময়ে আমার আর কিছু বলার ছিল না। দৃশ্যটা দেখে ভীষণ খারাপ লাগলো। মনে মনে ঠিক করলাম, কাটা ঘায়ে আর নুনের ছিটে দিয়ে লাভ নেই। চুল হয়ে যাক এমন খবর। ভদ্রমহিলার এমন একটা পরিস্থিতিতে তাকে বিরক্ত করাটা মনুষ্যত্বের পরিচয় দেওয়া হবে না। তাই আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মহিলার কান্না ধীরে ধীরে কমে এলো। আমার দিকে একবার মুখ তুলে চাইলেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, নয়ন ম্যাজিক দেখাতে পারত। টিভিতে কোন একটা চ্যানেল এসে রোজ ম্যাজিক দেখে সামান্য কিছু শিখেছিল। আমাদের 3 জনকে সামনে বসিয়ে সে সেই ম্যাজিকগুলো প্রায় দিনই দেখাতো। সেগুলো অবশ্য খুবই সামান্য, আমরা ধরেই ফেলতাম, কিন্তু ওকে তা বুঝতে দিতাম না। পড়াশোনায় ভীষণ ভালো ছিল নয়ন। আজ রবিবার ছিল, ওর বাবার ছুটির দিন। তাই নয়ন ঠিক করেছিল যে আজ একটা নতুন ম্যাজিক দেখাবে। সে কিছুদিন আগেই টিভিতে এটা দেখে শিখেছিল। তার জন্য কদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। আমাদের ফ্রিজের একটা কার্ডবোর্ডের কভার স্টোর রুম থেকে বার করে সেটাকে নিয়ে কাটাকাটি করেছিল দেখছিলাম। ওকে জিজ্ঞাসাও করেছিলাম, এটা দিয়ে কি হবে নয়ন? নয়ন বলল, উফ, এখন বলবো না, কাজ হয়ে গেলে তারপরে বলবো। আমি ওকে এই ব্যাপারে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করিনি। রাতে ওর বাবা অফিস থেকে ফিরলে ও বাবাকে বলে ও নাকি দারুণ একটা ম্যাজিক শিখেছে। সেটা আজ রবিবার বিকেলে আমাদের সবাইকে দেখাবে বলেছিল। আজ বিকেলে বসার ঘরে আমাদের 3 জনকে সোফায় বসিয়ে রেখে নয়ন সেই কার্ডবোর্ডের বাক্সটাকে নিয়ে এলো। দেখলাম ওটার গায়ে কাঁচি দিয়ে কেটে কেটে 3টে পরপর লম্বা লম্বা করে বোর্ড কেটে ফাঁকা করে নিয়েছে। ম্যাজিশিয়ানের ভঙ্গিতে নয়ন বলল, এতদিন আপনারা আমার কাছ থেকে অনেক ম্যাজিক দেখেছেন, কিন্তু আজ আপনারা দেখবেন একটা ভীষণ 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 আশ্চর্যজনক ম্যাজিক। তাই সেই ম্যাজিক দেখতে হলে আপনাদের মধ্যে থেকে একজনকে আমার এই স্টেজে উঠে আসতে হবে। যার সাহস আছে একমাত্র সেই আসবে। এই খেলার জন্য কে আসবেন? কার সাহস আছে? এই যে বাবা, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। তোমাকে দিয়েই ম্যাজিকটা ভালো হবে। নয়নের কথা শুনে ওর বাবা উঠে গেল। নয়ন বলল, বাবা, তুমি বক্সের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পড়ো দেখি, একদম নড়বে না কিন্তু। ওর বাবা বাক্সের ভিতরে কোনো রকমে ঢুকে দাঁড়ালো। তারপর নয়ন যেটা করলো সেটা দেখে আমরা প্রথমেই দুজনে খুব ঘাবড়ে গিয়েছিলাম। দেখলাম নয়ন কখন যেন আমার কিচেন থেকে সবজি কাটার ধারালো ছুরিটাকে নিয়ে এসেছে। আমরা বুঝতেই পারিনি। সেই ছুরি ওর হাতে দেখতে পেয়েই আমি আঁতকে উঠেছিলাম। বললাম, নয়ন, ছুরিটা এক্ষুনি কিচেনে রেখে দিয়ে এসো। যাও যাও, রেখে দিয়ে এসো। তার বদলে তুমি অন্য কিছু একটা দেখাও, অন্য কোনো ম্যাজিক দেখাও। কিন্তু নয়ন আমার কথা শুনল না।
সে বলল, ও মা প্লিজ রিল্যাক্স, দেখো কিচ্ছু হবে না, এটা শুধু একটা ম্যাজিক। ওর বাবা বললেন, আরে ঠিক আছে দেখি না কি করে। হ্যাঁ, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এই নয়ন, শুরু করো। দেখো আমি ঠিক মতো দাঁড়িয়েছি তো? হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে পারফেক্ট। নয়নের হাতে সেই ধারালো ছুরিটা দেখে আমার তখন বুকটা কাঁপছে। যে কোনো মুহূর্তে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তা বুঝতে পারলেও ওর বাবার জন্য আমি কিছু বলতে পারলাম না। আমিও পিছিয়ে এসেছিলাম। যদি জানতাম আমার ভাবনাটা এমন করে সত্যি হয়ে যাবে, তাহলে কি আর। কথাটা বলে ভদ্রমহিলা পুনরায় কেঁদে ফেললেন। খানিকটা সময় কেঁদে নিয়ে দুহাত দিয়ে চোখ মুছে নিয়ে জড়ানো গলায় বললেন, সেই ধারালো ছুরিটাকে হাতে নিয়ে ওর বাবার কাছে এগিয়ে গিয়ে নয়ন বলেছিল, আমি আজ বাবাকে এই এই ছুরিটা দিয়ে কেটে 2 টুকরো করে দেব, তারপর আবার জোড়া লাগিয়ে দেবো। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই দেখুন। কথাগুলো শুনে আমি আর আমার উত্তেজনা সামলে রাখতে পারলাম না। উঠে দাঁড়িয়ে বললাম, নয়ন বন্ধ করো এই খেলা, অন্য কিছু দেখাও, এসব বন্ধ করো। আরে মা দেখোই না ম্যাজিকটা, বলছি না বাবার কিচ্ছু হবে না। তারপর ওর বাবার কানের কাছে গিয়ে ফিসফিস করে কি যেন একটা বলল। কি বলেছিল জানি না। ওর বাবা সেটা শুনে প্রথমে দেখলাম বেশ মিটমিট করে হাসলো, তারপর ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল, শুরু করো তোমার ম্যাজিক, আমি রেডি। ওর বাবার কথা শুনে আমি সোফায় বসে পড়ি। তবুও সে সময় আমার মনে কেমন একটা অজানা অঘটন ঘটার সংকেত দিচ্ছিল। নয়ন সেই ছুরিটা হাতে নিয়ে বলল, শুরু হলো আমার সেই ম্যাজিক। কথাটা বলেই সে ছুরিটা বাক্সের একটা ফাঁক দিয়ে সজোরে ভেতরে গলিয়ে দিল। সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম, নয়ন! রিল্যাক্স রিল্যাক্স হয়ে বসে পড়ো মা, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, তুমি শুধু দেখে যাও, ম্যাজিক তো। ওর বাবার দিকে তাকিয়ে আমি কান্নায় ফেটে পড়লাম। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছিল। দেখলাম কাঠবোর্ডের ফাঁক কোলে লাল রক্তের একটা ধারা নেমে এসে ক্রমশ মেঝেতে গড়িয়ে পড়ছে। মুখ থেকে একটা শব্দ করে ওর বাবা বাক্সটা সমেত মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। সেই দৃশ্য দেখে নয়ন হঠাৎ কেমন যেন ঘাবড়ে গেল। সে এক ছুটে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমার মেয়ে রিনি সে তার দাদার পিছনে পিছনে ছুটে গেল। বন্ধ দরজার কাছে গিয়ে দাদাকে ডাকতে লাগলো, দাদা, এই দাদা, কি হলো? ম্যাজিক দেখাবি না? আমি সেই সময় কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। দিশে হারা হয়ে ছুটে গেলাম সুদর্শনের কাছে। কিন্তু সেই সময় ওর দেহে তখন আর প্রাণ ছিল না। ছুরিটা ওর পেটের ভিতর বেশ অনেকটা গভীরে প্রবেশ করে আছে, আর সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। টাটকা তাজা লাল রক্ত, রক্তে ভেসে যাচ্ছে সমস্ত ঘরের মেঝেটা। আমি বুক ফাটা কান্নায় ভেঙে পড়লাম। আমার কান্নার শব্দ শুনতে পেয়ে আশেপাশের ফ্ল্যাটের সমস্ত লোকজন ছুটে আসে। আমার ফ্ল্যাটের দরজার কাছে এসে তারা আমাদের ডাকাডাকি করে। সে সময় রিনি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয় ওদের। লোকজন সকলে ঘরে ঢুকে এসে আঁতকে ওঠে। ঘরের ভিতরে অমন একটা দৃশ্য দেখতে পেয়ে প্রথমে কেউ তো কাছে এগিয়েই আসতে চায়নি। থানায় ফোন করে, এরপর পুলিশ আসে, আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি সমস্তটাই তাদের কাছে খুলে বলি। নয়নকে অনেক ডাকাডাকি করার পরেও সে যখন তার দরজা খোলে না, তখন দরজা ভেঙে ওরা আমার ছেলেকে ধরে নিয়ে যায় থানায়। সুদর্শনের ডেড বডিটা পোস্টমর্টম করতে পাঠানো হয়েছে। আগামীকাল তার রিপোর্ট আসবে। তারপর ভদ্রমহিলার কথা থেমে যায়। আমার যা জানার সমস্ত ঘটনাটা জানা হয়ে গেছে, কিন্তু এটাকে কি নিছকই খুন বলে লিখব নাকি দুর্ঘটনা, আমি কিছুতেই ঠিক করে উঠতে পারলাম না। এর মধ্যেই একজন পুলিশ অফিসার এসে ভদ্রমহিলাকে থানার ভেতরে যেতে বললেন। ভদ্রমহিলা তার বাচ্চা মেয়েটিকে নিয়ে বেঞ্চ থেকে উঠে যাওয়ার আগে আমার দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে গেলেন। স্বাভাবিক কণ্ঠেই বললেন, আপনি তো সমস্ত ঘটনাটা শুনলেন, আপনার কি মনে হয়
আমার ছেলে কি খুন করেছে, নাকি এটাকে আপনার কাছে একটা নিছকই খেলার ছলে ঘটে একটা দুর্ঘটনা মনে হচ্ছে? আচমকা এমন একটা প্রশ্ন শুনে আমি বেশ হতবাক হয়ে গেলাম। সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারলাম না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেটা দেখে ভদ্রমহিলা চলে গেলেন। ঘটনাটাকে পুনরায় একবার শুরু থেকে শেষ পর্যন্ত ভেবে দেখলাম। সেই সময় আমার মস্তিষ্ক একটা উত্তরে এসেই বারবার আটকে যাচ্ছিল। ঘটনাটা নিছকই একটা খেলার ছলে দুর্ঘটনা মাত্র, খুনের প্রশ্নই এখানে আসে না, তাই এটাকে কোনো মতেই খুন বলা চলে না। তবে সেই প্রশ্নটা করার সময় ভদ্রমহিলার চোখ দুটো আর কণ্ঠস্বরে এমন কিছু একটা সন্দেহজনক লক্ষ্য করলাম, যেটা আমাকে বেশ কিছু সময় ধরে এই ঘটনার আড়ালে রহস্যজনক কিছু একটা ঘটে যাওয়ার বারবার ইঙ্গিত দিচ্ছিল। আবার কখনো মনে হচ্ছিল থানার ভিতর দেখা হওয়া সেই জয়লাল মল্লিক নামের ভদ্রলোক তেমনই কি কিছু একটা ইঙ্গিত দিতে চাইছিলেন। এই খুনটার পিছনে ভদ্রমহিলার কোনো হাত নেই তো? এমন একটা বাচ্চা নিজের বাবাকে খুন করতে পারে কি? এই সব কথাগুলো যখন চিন্তা করছি, সে সময় আচমকাই পকেটে মোবাইল ফোনটা বেজে উঠল। সেটাকে বার করে হাতে নিয়ে দেখলাম অমিয় কলিং। রিসিভ করলাম। হ্যালো, হ্যাঁ বল। এখন কোথায় আছিস রে? থানায়। থানায়? সে কি রে, এখন থানায়? খবরটা করলি? হ্যাঁ, ওই নামমাত্র, বুঝতে পারছি না কি লিখবো। এই কি লিখবি মানে? যা ঘটেছে সেইটাই লিখবি আবার কি? আচ্ছা একটা কাজ কর, থানার গেটের বাইরে এগিয়ে আয়। আমি প্রায় কাছাকাছি চলেই এসেছি। বাড়ি ফেরার পথে তোকে নামিয়ে দিয়ে চলে যাব। গাড়িতে যেতে যেতে কথা হবে, চলে আয়। ঠিক আছে, আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। হাঁটতে হাঁটতে থানা থেকে বেরিয়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। খানিক বাদেই অমিয়র প্রাইভেট গাড়িটাকে দেখতে পেলাম। হেডলাইটের তীব্র আলো আমার চোখে সোজাসুজি এসে পড়ল ও গাড়িটাকে নিয়ে আমার একেবারে ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়ির কাঁচ নামিয়ে ড্রাইভারের সিট থেকে মুখ বার করে একটা দাঁত বার করা হাসি দিয়ে বলল, আসুন মহারাজ, আসুন আসুন, গাড়িতে উঠে আসুন। আমি গাড়ির দরজা খুলে ওর পাশের সিটে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট দেওয়াই ছিল। আমি উঠতেই গাড়িটা থানা ছাড়িয়ে চলতে লাগলো। অমিয় বলল, কি ব্যাপার বলতো? তোকে হঠাৎ কেমন যেন লাগছে আমার। কি কেস? কিছু একটা ভাবনার মধ্যে ডুবে আছিস বলে মনে হচ্ছে। ধুর, কই কিছুই না, এমনি। कुछ तो गड़बड़ है বিজন সাহেব, कुछ तो गड़बड़ है। क्या बात है? জানি না রে কি হচ্ছে। থানায় খবরটা করতে ঢোকার পর থেকে কিছু একটা যেন আমার মাথার ভিতরে আটকে আছে, বুঝলি? মানে গলায় কাঁটা আটকে থাকলে যেমন একটা ফিল হয় না, সেরকম। সে কি রে, কাঁটা? দেখ ভাই, আমি তো তোর মাথার ঘিলুর মধ্যে ঢুকে কাঁটাটা বের করে আনতে পারবো না। এই কাঁটা তোকেই ছাড়াতে হবে। সে যাই হোক, এখন বলতো আমার দেওয়া খবরটার কি হলো? মানে সেই বাচ্চাটাকে জিজ্ঞাসাবাদ করে খুনের ব্যাপারে কিছু জানতে পারলি কি? না, তার পারিনি। ছেলেটাকে থানায় বড়বাবুর ঘরে একটা চেয়ারে কেবল ওই চুপ করে বসে থাকতে দেখেছি। অফিসার ভদ্রলোককে অনুরোধ করাতে তিনি বললেন, এখন ওকে কোনোরকমভাবে ডিস্টার্ব করবেন না। বাচ্চাটি এই সময় ভীষণ ভয় পেয়ে আছে। এই সময় ওর কোনো একটা ক্ষতি হয়ে গেলে আপনি আপনার ঘাড়ে সে দায় নেবেন তো? আমি এই কথাগুলো শোনার পরে আর রিস্কটা নিলাম না, বেরিয়েছি। সে কি রে, তাহলে খবরটা? সে বলতে পারিস কিছুটা জানতে পেরেছি। আমার প্যাডে ঘটনাটা নোট করা আছে, চিন্তা নেই। যা জেনেছি আশা করি খবরটা হয়ে যাবে। অমিয় সামনের একটা গাড়িকে হর্ন দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে বলল, বেশ ভালো। তা কার কাছ থেকে খবরটা জানতে পারলি? জানিস, ওই অফিসারের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়াতেই একজন মধ্যবয়সী রোগাটে গোছের লোক, বছর ধর ওই 40 বয়স হবে, সামান্য হাসি হাসি মুখ করে আমাকে বললেন, আপনি কি কাগজের লোক নাকি স্যার? হ্যাঁ, কেন, আপনি কে? আমার নাম জয়লাল মল্লিক, মৃত ব্যক্তির প্রতিবেশী। আমি জানি পুলিশ আপনাকে ছেলেটির সাথে দেখা করতে দেয়নি। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই ছেলেটির কাছ থেকে আমার অনেক কিছু জানার ছিল আর কি। চিন্তা নেই স্যার, ওই যে ছেলেটার মা আর তার ছোট বোন বারান্দায় বেঞ্চটায় বসে আছে, দেখুন। আপনার কোনো প্রশ্ন করার থাকলে ওই ভদ্র মহিলাকে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি সেদিকে তাকিয়ে দেখলাম, জানিস,
একজন বছর 30-এর ভদ্রমহিলা মাথা নিচু করে 2 হাতে মুখ গুজে পিছনের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। যথাসম্ভব উনি কাঁদছিলেন। আর পাশে একটা বাচ্চা মেয়ে ভদ্রমহিলাকে নিজের 2 হাতে জড়িয়ে ধরে আছে। ওই ভদ্রলোককে আমি থ্যাঙ্কস জানিয়ে এগিয়ে যেতেই ভদ্রলোক আমার পিছন থেকে বললেন যে ভদ্রমহিলা নাকি খুব একটা সুবিধের নয়, তাই নাকি তিনি আমাকে সাবধান করে দিয়েছেন। ভালো নয় মানে? কে জানে, কিন্তু সেই কথাটা জিজ্ঞেস করার আর সুযোগ কোথায় পেলাম। আবার যখন পিছন ফিরলাম দেখলাম লোকটা হাওয়া। হাওয়া? তার মানে তোর সঙ্গে মস্করা করে পালিয়েছে। তারপর বল কি হলো? লোকটাকে আর দেখতে না পেয়ে আমি আর বেশি মাথা ঘামাইনি এটা নিয়ে। যদিও মনের মধ্যে কিছু প্রশ্ন গুছিয়ে রেখেছিলাম। ভদ্রমহিলার কাছে গেলাম, তারপর সামনে গিয়ে অমিয়কে সেই সময় ভদ্রমহিলার বলা সমস্ত ঘটনাটাই খুলে বললাম। অমিয় গাড়ি চালাতে চালাতে মন দিয়ে শুনছিল। আমার কথা শেষ হলে সে বলল, তাহলে যা দেখছি তুই খবরটা প্রায় সমস্তটাই জেনে নিয়েছিস। যাক, ভালোই তো হয়েছে। খবরটা তাহলে দেখছি কাগজে দেওয়ার মতোই। তুই একটা কাজ করবি, আজকে রাতেই আমায় খবরটা একটা মেইল করে দিস, কেমন? আগামীকাল সকালে কাগজের হেডিংয়ে খবরটা রাখবো। এখন হেডিংয়ে কি লিখবো সেটা নিয়েই ভাবছি। কেন? শিশুর হাতে বাবা খুন, এ আর এমন ভাবার মতো বিষয় নয় ভাই। হেডিংয়ের নিচে তোর দেওয়া বিস্তর খবরটা থাকবে। খারাপ আইডিয়া? কিন্তু ভদ্রমহিলা যেভাবে আমাকে প্রশ্নটা করে গেলেন তার উত্তরটা কি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। উনি যেন মানে মিষ্টি মুখে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওনার কণ্ঠে সেই দৃঢ়তার ভাবটা আমি লক্ষ্য করেছিলাম, বুঝলি? আর ওনার চোখ দুটো কিন্তু সে সময় অন্য কথা বলছিল। আমি না কিছুতে বুঝে উঠতে পারছি না, মানে কেন আমাকে এটা জিজ্ঞেস করলেন উনি। দেখ, আমার মনে হয় নিছক খেলা দেখাতে গিয়ে একটা দুর্ঘটনা মাত্র। এটাকে খুন ঠিক বলা যায় না। এমন ঘটনা অবশ্যই এর আগে অনেকবার ঘটেছে। কত বড় বড় ম্যাজিশিয়ান এমন খেলা দেখাতে গিয়ে নিজের সামান্য ভুলের জন্য কখনো নিজে প্রাণ হারিয়েছে, আবার কখনো তার জন্য দর্শককে প্রাণ হারাতে হয়েছে। আর এই নয়ন তো সামান্য একটা শিশু মাত্র, তার ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। জানিস, আমার মাথায় বিঁধে থাকা কাঁটাটাও ঠিক এইখানটাই এসে আটকে আছে। কোন জায়গায়? মানে আমার মনে হচ্ছে ব্যাপারটা ওই ভদ্রমহিলার পূর্ব পরিকল্পিত। দেখিয়ে নিজেই বাচ্চাটাকে দিয়ে খুন করিয়ে হয়তো ব্যাপারটাকে এমনভাবে সাজিয়েছে যে তার ছেলের উপর যেন সম্পূর্ণ দোষটা গিয়ে পড়ে। হ্যাঁ, সাজানো বলছিস কি রে? দূর, মহিলা এখানে আসছে কোত্থেকে? হ্যাঁ, আমার কাছে পাক্কা খবর আছে ওই বাচ্চাটাই খুনটা করেছে। ভদ্র মহিলাকে এই বিষয় নিয়ে সন্দেহ করার মতো কোনো কারণই নেই ভাই। সন্দেহ? দেখ, একটা শিশুকে যা শেখানো হয় সে তো তাই করে, তাই না? সে তো অত বোঝে না। আর এই ঘটনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে তাহলে বাবা, তোর তো দেখছি মাথাটা একেবারে গেছে ওই এক বিষয় নিয়ে। এই, তুই একটু চোখ বুঝে রিল্যাক্স কর দেখি। তোর ফ্ল্যাটে পৌঁছে তোকে আমি ডেকে দেবো ক্ষণ। আমি আর কথা বাড়ালাম না, গাড়ির সিটে আরাম করে বসে চোখ বুজে রইলাম। অমিও গাড়ির অডিওটা অন করে দিল। খুব হালকা শব্দে একটা গান কানে ভেসে আসছে। শুনতে শুনতে হঠাৎই মাথার মধ্যে খুব চেনা কয়েকটা কথা খেলে গেল। মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। কথাগুলো যতই আমি ভাবছি ততই যেন আমি একটা অজানা ঘোরের মধ্যে ক্রমশ চলে যাচ্ছি। বাচ্চাটার করুণ মুখটা মনে পড়ে যাচ্ছে বারবার। সে যেন চিৎকার করে বলতে চাইছে, আমি আমার বাবা খুনি নই, আমি আমার বাবা খুনি নই, আমি আমার বাবাকে খুন করিনি, অন্য একজন করেছে, আমি নির্দোষ আঙ্কেল, আমি কিছু করিনি আঙ্কেল। হঠাৎ ভদ্রমহিলার মুখটা চোখের সামনে ভেসে উঠল। বছর 30-এর টান টান চেহারার মহিলা। অতীব সুন্দরী বলা চলে না তাকে, তবে মহিলার রূপের মধ্যে একটা মাদকতার ছোঁয়া আছে। বিশেষ করে তার ওই জলে ভরা উজ্জ্বল চোখ দুটো বারবার আমাকে তার মায়াজালে আবদ্ধ করে চলেছে। প্রশ্নটা যেন আমাকে খিল্লি করছে। চোখের গভীরের কোথাও যেন লুকোনো আছে এই ঘটনার অন্য এক কাহিনী, অন্য এক সত্য। শুধু সেই চোখ দুটোর গভীরে গিয়ে খুঁজে নিতে হবে। অমন সদ্য স্বামী হারানো মহিলার আচরণ কিছু একটার আভাস দিচ্ছে যেন। হঠাৎ একটা ব্রেক কষার বিশ্রী শব্দে ঘুমটা ভেঙে গেল। নড়েচড়ে ভালো করে সিটে উঠে বসলাম। ঘুম জড়ানো দুচোখ হাত দিয়ে ডলে দেখলাম অমিয় গাড়ি থামিয়ে জানলা দিয়ে মুখ বার করে তাকে যেন উদ্দেশ্য করে গালাগালি দিল।
স্কাউন্ডারেল কোথাকার, গাড়ি চালাতে পারো না? আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, দেখেছিস কি অবস্থা? জানোয়ার ড্রাইভারটা রং সাইডে গিয়ে গাড়ি ঢুকিয়ে আমাকে একেবারে চেপে দিয়ে চলে যেত, আর একটুখানি হলেই। উফ, আচ্ছা এদের গাড়ি চালানোর লাইসেন্সটা কে দেয়? হ্যাঁ, যত সব ফালতু কানা ড্রাইভার, ইন্ডিকেটরটাও দেখাতে পারে না। আমি ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু সে বিষয়ে আর কিছু বললাম না। ছাড়, আর ঝামেলা করিস না, আর কদ্দূর। অমিও স্বাভাবিক হয়ে আমার পিছন দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, নেমে যা, ওই যে দেখ তোর ফ্ল্যাট। তোদের ওই সরু গলি দিয়ে আমার গাড়ি ঢুকবে না, তোকে তো এর আগেও বলেছি। তাই অগত্যা নেমে পড়ুন স্যার। আমি দেখলাম আমার ফ্ল্যাটে যাওয়ার 3 রাস্তার মোড়টার একপাশে দাঁড়িয়ে অমিও বলল কথাটা। ওকে শুভরাত্রি জানিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। ঘুম লাগা চোখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাট শুনশান। রাস্তার আশেপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িঘরগুলো থেকে কোনো সারা শব্দ পেলাম না। প্রায় সবাই বোধহয় ঘুমে কাদা। গলির মুখটাতে কয়েকটা নেড়ি কুকুর নিজেদের মধ্যে এলাকার দখলদারি নিয়ে ঝামেলা করছে। তাদের হাঁক ডাকে মাতোয়ারা গলিটা। রাস্তার ধারের পোস্টের বাতিগুলো রাতের ঘন কালো অন্ধকারকে দূর করতে ব্যস্ত। একবার হাত ঘড়ির দিকে চেয়ে দেখলাম 11:30 বাজে। বুক পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে পেলাম না, শুধু লাইটারটা হাতে ঠেকল। ঘুম কাটাতে এখন একটা সিগারেটের খুব প্রয়োজন। গলির ভিতর খানিকটা ঢুকে আসতেই গণেশদার পানের গুমটির দোকানটা দেখতে পেলাম খোলা আছে। দোকানের আলোটা এখনও জ্বলছে। দোকানের ভিতর থেকে রেডিওর গান ভেসে আসছে। এগিয়ে গেলাম, 1 প্যাকেট সিগারেট নিয়ে টাকা মিটিয়ে দিলাম। চট করে প্যাকেটটা খুলেই একটা সিগারেট ধরালাম। তাতে একটা লম্বা সুকটান দিতেই মাথার মধ্যে আবারও খেলে গেল একটা প্রশ্ন। ভদ্রমহিলা এত কিছু বললেন, অথচ নামটা বললেন না কেন? ওসব সেটা আমার নিজেরই ভুল। যদিও জিজ্ঞেস করার কোনো সুযোগও তিনি দেননি। নিজে চেয়েছে এত কিছু বললেন যখন, হয়তো নামটা জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলতেন। সিগারেটটা টানতে টানতে ফ্ল্যাটের দিকে এগিয়ে চলেছি। অমিয়র গাড়িতে এই কিছু সময় আগেই হঠাৎ করে খেয়ালে আসা কথাগুলো পুনরায় মাথার মধ্যে খেলে গেল। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা হাসি অন্ধকারেই লুকিয়ে আছে। লাইনগুলো যেন আমার মাথার মধ্যে একেবারে লেপ্টে আছে, অথচ এই কটা কথা আমাকে কিছু একটা যেন ভাবতে বারবার অনুপ্রেরণা যোগাচ্ছে। সে সময় রাস্তায় পড়ে থাকা শক্ত কিছু একটার সাথে হঠাৎ ঠক্কর খেয়ে চিন্তার সেই মায়াজাল আমার ছিঁড়ে গেল। মনে মনে ভাবলাম, ধুর, সব আবল তাবল কি যে ভাবছি। আজকে অনেক রাত পর্যন্ত ল্যাপটপের সামনে বসে খবরটাকে টাইপ করতে হবে। রাতের মধ্যে খবরটা তৈরি করে আমি ওকে মেলটা করে পাঠাতে হবে, নাহলে মুশকিল। এইসব ভাবতে ভাবতেই নিজের ফ্ল্যাটে ঢুকে এলাম। ঘড়িতে রাত তখন প্রায় 12:30। ল্যাপটপে খবরটা টাইপ করতে ব্যস্ত আমি। হঠাৎই আমার কি হলো কে জানে, যতবার টাইপ করতে যাচ্ছি ততবার আমার আঙুলগুলো যেন আটকে যাচ্ছে, অচল অবশ হয়ে আসছে। এমনটা কখনো হয় না, অথচ হঠাৎ আজ কেন এমন হচ্ছে বুঝতে পারলাম না। আঙুলগুলোকে চেপে মটমট শব্দ করে ঝেড়ে নিলাম, কিন্তু তাতেও দেখলাম কোনো কাজ হলো না। সে একই রকম অনুভূতি হচ্ছে। খুব মুশকিলে পড়লাম। আচমকাই কেন জানি না মনে হলো কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে, আমার সমস্ত গতিবিধির উপর নজর রাখছে। কিন্তু না, কেউ কোথাও নেই। কোনো একটা অজানা কারণে আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। জানলা দিয়ে হালকা হাওয়া আসছে, পর্দাগুলো দুলছে। মনে মনে ভাবলাম, অমিওকে এ সময় একবার ফোন করলে কেমন হয়। কিন্তু নিজেও এখন কাজে ব্যস্ত। আমাদের দৈনিক পত্রিকার সে চিফ এডিটর বলে কথা। আমার মতো 1-2 খবর না হলে না হয় ঠিক আছে, ওর চাপটা আমার থেকেও বেশি। না, এ সময় ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। মোবাইলটা হাতে ধরে খানিকক্ষণ বসে রইলাম। ফোন করব না করেও শেষকালে করেই ফেললাম। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে অমিয়র কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, হ্যাঁ বল, কি ব্যাপার? হ্যাঁ, ব্যস্ত আছিস? হ্যাঁ, মানে ওই আর কি, আজকে প্রেস মিটিংয়ে আমাদের শিক্ষামন্ত্রীর দেওয়া সমস্ত বক্তৃতাগুলোকে ওই একটু এডিট করছিলাম। তার সাথে আরও কয়েকটা খবর এডিট করা বাকি আছে। যাকি ছাড়। তো হঠাৎ আমাকে ফোন করলি যে, কোনো কেস আছে নাকি? কি বলবো ওকে, কেন ফোন করলাম?
হঠাৎ এমন করে আমার বুকটা কাঁপছেই বা কেন? হ্যালো, কিরে? হ্যালো, কেটে গেল নাকি? খানিকক্ষণ চুপ করে থাকার পরে নিজে খানিকটা ধাতস্থ হয়ে বললাম, হ্যাঁ বলছিলাম যে খবরটার আসল সত্যতা যাচাই না করে মানে কাগজে দেওয়াটা কি ঠিক হবে? সত্যতা যাচাই করা মানে? এই কি বলতে চাইছিস? তুই ঘটনাটা সম্পর্কে যা যা শুনে এলি সেটাই লিখে দে, ওতেই যথেষ্ট। এতেই আবার সত্যতা যাচাইয়ের কি আছে ভাই? তাছাড়া ছেলেটার মা নিজে তোকে ঘটনাটা বলেছে, এর থেকে বেশি আর তুই কি জানতে চাস? না না, বলছি যদি বাচ্চাটির মা সমস্তটা গুছিয়ে মিথ্যে কথা বলে থাকেন তাহলে ওনার বলা কথাগুলো সত্যি কিনা সেটা একবার যাচাই করে দেখা উচিত না? এই তুই কি করতে চাস বলতো? রাত বিরেতে পাগল হয়ে গেলি নাকি, না নেশা করেছিস? না, পাগল হইনি ঠিকই, তবে আমি না এই ঘটনার সত্যতা যাচাই করতে চাই, জানিস তো। আমাকে একটু সময় দিবি অমিয়? আমি আসল সত্যিটা বার করে তোর কাছে রিপোর্ট করব, তারপর তুই নির্দ্বিধায় কাগজে যেটা ছাপার ছাপিস। আরে দূর, কি বলছিস এই সমস্ত? দেখ, ভুলে যাস না এই খুনের ঘটনাটার সত্যতা যাচাই করার দায়িত্ব কিন্তু পুলিশের, আমাদের মতো ছাপোষা জার্নালিস্টের নয় ভাই। তুই কেন বুঝতে পারছিস না যে এই নিয়ে কিছু করতে গেলে হয়তো দেখা গেল মাঝখান থেকে তুই ফেসে গেলি? ভদ্রমহিলা যদি একবার তোর ব্যাপারটা জানতে পারেন তাহলে তোর নামে মানহানির কেস ঠুকে দিতে পারে ভাই। তারপর তোর ক্যারিয়ারের কি হবে সেটাও একবার ভেবে দেখিস কেমন? দিন রাত্রি কোর্ট কাচারি করতে করতে তুই হয়রান হয়ে যাবি। আমাদের দপ্তরে তুই আজ অবধি যেটুকু সম্মান কামিয়েছিলিস না, এই সমস্তটা এক নিমেষে ধুলোয় মিশে যাবে। নিজের আয়ত্তের বাইরে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনিস না বিজন। তাই বলছি কি, আগে থেকেই সাবধান হয়ে যাওয়াটা ভালো নয় কি? দেখ বিজন, তোর কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমি চাই না। আমি তোকে বোঝাতে পারি, সব রকম সাহায্যও করতে পারি, ভালো মন্দ দুইজন দুইজনের কাছে ভাগ করে নিতে পারি, কিন্তু একটা জায়গায় এসে আমাদের বন্ধুত্বটা থেমে যায় রে ভাই। সেটা হলো আমরা কেউ কারোর শরীরটাকে একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারি না, কারোর আয়ত্তে আনতে পারি না। তাহলে তো অনেক কিছুই করতে পারতাম যদি এটা পারতাম। তবে মনে কর, তোর কোনো ক্ষতি হলে তোর যেমন কষ্ট হবে, ব্যথা যন্ত্রণা হবে, আমারও কিন্তু তাই হবে। তোর সম্মান গেলে আমারও যাবে। তাই প্লিজ প্লিজ এমন কোনো কাজ তুই করিস না যাতে তোর জন্য আমার অনুতাপ হয়, আমার কষ্ট হয়, তোর এই সামান্য ভুলের কারণে আমাকেও পরে পস্তাতে না হয়। হ্যালো, কি রে, চুপ করে গেলি কেন? কথা বল। আমার কথাগুলো কি তোর কানে গেল নাকি? হ্যালো, আরে কিছু তো বল। শুনতে পাচ্ছি, বুঝলাম। ঠিক আছে, তাহলে অত শত চিন্তা না করে খবরটা আমাকে ফাটাফাট মেল কর। আর আমার আবার অনেকগুলো এডিট বাকি আছে। করছি। আচ্ছা, একটা উপকার করবি? হ্যাঁ বল না, কি করতে হবে? বলছিলাম এই খবরটা না হয় কিছুক্ষণ বাদেই তোকে আমি মেল করে দিচ্ছি, কিন্তু তার আগে বলছিলাম যে পরের কথাগুলো আর বলতে পারলাম না। মুখের কাছে এসেও কেন জানি না আটকে গেল। বুকের ধুকপুকানিটা আবার পুনরায় ফিরে এসেছে। কথাটা বলবো কিনা ভাবছি। আমি চুপ করে আছি দেখে অমিয় বলল, ওফ, কি মুশকিল হলো। আরে বল না রে বেটার ছেলে, কি করতে হবে? থেমে গেলি কেন? তোর সোর্স লাগিয়ে ভদ্রমহিলা সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমাকে একটু জোগাড় করে দিতে পারবি? দেখ, তুই না করতে পারবি না, প্লিজ এই উপকারটা কর ভাই। বাবারে বাবা, তুই সত্যি একটা তাজ্জব ছেলে বটে। এত করে বুঝিয়ে তোর দেখছি সেই একই কথা, কেবলই তখন থেকে সেই ভদ্রমহিলার পেছনে পড়ে আছিস। আরে কেন ভাই? সে তোর কোন বাড়াভাতে ছাইটা দিয়েছে? আর সেই মহিলাকে তুই যে করেই হোক খুনটার জন্য অপরাধী হিসাবে প্রমাণ করতে চাইছিস, আর এর জন্য প্রতিজ্ঞা করে ফেলেছিস। হ্যাঁ না না, ব্যাপারটা আসলে তার নয় রে। তবে তোকে তো তখন বললাম ভদ্রমহিলার উপর না আমার সন্দেহ হচ্ছে, তাই মনে কর আমার সেই সন্দেহটা কাটাতে চাই। উনি যদি খুনটা না করেন তাহলে এখানে কিছু বলার নেই। হ্যাঁ, আমি জাস্ট মানে গোপনে খোঁজ নিয়ে জানতে চাই ভদ্রমহিলা কেমন। বুঝেছি, দাঁড়া দেখছি নয়, প্লিজ একটু হেল্প করে দে। এটা আমি জানি তোর সোর্সের কাছে এইটা জল ভাত। হ্যাঁ দেখছি, বললাম তো একবার চেষ্টা করে দেখি। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, সেটাই কিন্তু তুই না করতে পারবি না। হ্যাঁ, কথা দিতে হবে। শর্ত? আচ্ছা, কথা দিলাম, বল শর্তটা কি? শর্তটা হলো এই যে তুই এই ঘটনার বিষয়ে যা যা করবি সেগুলো সব আমাকে বলতে হবে, কোনো কথা লুকাবি না কিন্তু। বল, কথা দে আমায়।
ওহ, এটা আর এমন কি শর্ত? দেখ, তোকে ছাড়া আমার আর কে আছে বল, যাকে আমি মনের কথাগুলো জানাই? হ্যাঁ, আচ্ছা, কথা দিলাম তুই কাজটা করে দিস। হ্যাঁ, ঠিক আছে, তবে কিন্তু ভাই আমার কিন্তু সময় লাগবে। তাও মোটামুটি কতদিন বল? সেটা আমার সোর্সকে ফোন করলে সে আমাকে বলে দেবে, আর তার উপরেই ব্যাপারটা নির্ভর করছে কত সময় লাগবে। তবে হ্যাঁ বন্ধু, তুমি কিছু চিন্তা করো না, আগামীকাল তাকে ফোন আমি করবই। হ্যাঁ, এখন দেখা যাক সে কি বলে। ঠিক আছে, জানাস, আমি ওয়েট করব। ওকে, তুই এখন মন দিয়ে খবরটা কর। এই আমি রাখলাম। হ্যাঁ, গুড নাইট। রাখ, চল, গুড নাইট। ফোনটা কেটে গেল। মোবাইলটাকে বিছানায় রেখে দিলাম। মনটা কিসের একটা অজানা আনন্দে যেন ভরে গেল। কেন এমন হলো জানি না, বোধহয় আমার মাথার ভিতর থেকে সেই কাঁটাটা বেরিয়ে গেছে। ভালো লাগছে খানিকটা। আবারও ল্যাপটপে মন দিলাম। না, এবার আর আঙুলগুলো আটকালো না। আমি খবরটা পুরোটা দিব্যি টাইপ করে ফেললাম। রাত তখন প্রায় 2টো। কাজটা শেষ করে অমিয়কে খবরটা মেল করে দিলাম। ল্যাপটপ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুম জড়িয়ে এলো চোখে, কিন্তু সেই সময় আমার কান দুটো ভেসে আসা কোনো একটা শব্দকে লক্ষ্য করে হঠাৎই যেন সজাগ হয়ে উঠল। চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখলাম, নজরে পড়ল আমার ফ্ল্যাটের খোলা জানলার বাইরে থেকে কারোর যেন একটা ছায়া আচমকাই আড়ালে চলে গেল। বুকটা কেঁপে উঠল। অস্পষ্ট কণ্ঠস্বরে বলে উঠলাম, কে 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 ওখানে? বাইরে থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। ভাবলাম বিছানা থেকে উঠে গিয়ে দেখি, কিন্তু পরক্ষণেই ভুলটা ভেঙে গেল। কারণ আমার এই 3rd ফ্লোরের জানলার বাইরে এত উপরে কারো পক্ষে দাঁড়িয়ে থাকার প্রশ্নই আসে না, বিশেষ করে কোনো মানুষের পক্ষে অসম্ভব। কান খাড়া করে পুনরায় সেদিকেই খানিকটা তাকিয়ে রইলাম, কিন্তু না, কিছুই দেখতে পেলাম না। চোখের ভুল ছিল মনে করে চোখ বুজে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে শুরু হলো একটা অদ্ভুত ভালো লাগা। হ্যাঁ, সত্যি বলছি, ভালো লাগা। কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে থাকার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত ভালো লাগা থাকতে পারে, সেটা আমি আগে জানতাম না। নিয়ম মাফিক আমার দৈনন্দিন জীবনের রুটিন অনুযায়ী আজকের দিনটা দিব্যি কেটে যাচ্ছিল। প্রতিদিনকার মতোই সকাল 7টায় ঘুম থেকে ওঠা, তারপর 9টার মধ্যে অফিসে পৌঁছে নিজের সারাদিনের কাজটা বুঝে নেওয়া, সমস্তটাই চলছিল। কিন্তু তার মধ্যেও বললাম না, সেই অপেক্ষা করে থাকার ভালো লাগাটা আমাকে যেন আমার কাজের প্রতি আরও 10টা দিনের চেয়ে অনেক বেশি উৎসাহী করে তুলেছিল। অমিয়র সঙ্গে একবার ওর কেবিনে গিয়ে কথা হলো। আজকে সকালে আমাদের দৈনিক খবরের কাগজটা টেবিলের উপর রয়েছে। প্রথম পাতাটা বিছিয়ে রেখে আঙুল দিয়ে দেখিয়ে অমিয় বলল, এই যে দেখ, খবরটা একেবারে ফ্রন্টে দিয়েছে। এরপর আর কিছু বলতে পারলাম না। মনে করিয়ে দিতে সাহস পেলাম না গতকাল রাতে ওকে দেওয়া কাজটার কথা। তবে আমি জানি ও একবার যখন বলেছে কাজটা নিশ্চয়ই করবে। অমিয় সকাল 11টা নাগাদ অফিস থেকে বেরিয়ে গেল। কোথায় গেল জানি না, তবে অফিসের পিয়ন হরিদার কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম অমিয়র নাকি কি একটা খবর সংগ্রহ করতে বারাসাত কোর্টে যাওয়ার কথা। এরপর সারাটা দিন অপেক্ষা করে রইলাম, কিন্তু অমিয়কে অফিসে দেখতে পাওয়া তো দূরের কথা, একবার ফোনও করল না। সন্ধ্যের পর অফিস থেকে ফিরে যখন নিজের ঘরে এসে ঢুকলাম, তখন আমার সেই অপেক্ষার ভালো লাগাটা যেন চরম পর্যায়ে পৌঁছে গেছে। ডাইনিং রুমের সোফায় বসে একটার পর একটা সিগারেট খেয়ে চলেছি, আর মোবাইলটাকে হাতে নিয়ে অমিয়র নাম্বারটা দেখছি, আবার রেখে দিচ্ছি। রাত তখন প্রায় 9টা। এবার সেই ভালো লাগাটা একেবারে বিরক্তিজনক হয়ে উঠল। কিসের যেন একটা ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে। হাতের কাছে পেয়েও কি যেন একটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অদ্ভুত একটা ভয়ে চেপে বসছে আস্তে আস্তে মনের মধ্যে। চোখ বুঝলে যেন সেই ভদ্রমহিলার চোখ দুটোতে আমার প্রতি তার কটাক্ষের ছাপ পরিষ্কার দেখতে পাচ্ছি। উনি যেন তার চোখের ভাষা বুঝিয়ে দিতে চাইছেন। আমি জিতব, তুমি হেরে যাবে বিজন, হেরে যাবে। এত গভীরে নেমে আমাকে ধরার ক্ষমতা তোমার নেই, তোমার নেই, নেই তোমার। তুমি সামান্য একজন সাংবাদিক মাত্র। মোবাইলটাকে হাতের মুঠোয় আক্রোশের সাথে চেপে ধরে আছি। এই মুহূর্তে এটাকে ছুঁড়ে ফেলে দিলে সব ঝামেলা মিটে যায়। ছুঁড়ে ফেলতে উদ্যত হয়েছি সবে, হঠাৎই আমাকে চমকে দিয়ে মোবাইলটা বেঁচে উঠল।
মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অমিয়র নামটা। সময়টা নজরে পড়ল, রাত 11টা। তড়িঘড়ি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে অমিয়র কণ্ঠস্বর বলে উঠল, সরি ভাই, এই কিছু মনে করিস না। আজ সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, হ্যাঁ, তাই তোকে ফোনটা করা হয়নি। হ্যালো, এই শুনতে পাচ্ছিস আমার কথা? কী রে, হ্যালো? চুপ করে শুনছিলাম। মন বলছিল এই ভুলের জন্য ওকে যা নয় তাই নোংরা ভাষায় গালাগালি করি। কি হলো রে, রাগ করেছিস তাই না? না না, রাগ করিনি, তুই বল, আমি শুনছি। হ্যাঁ, যাকে কথা বলেছিস তাহলে বেশ ভালো। আচ্ছা শোন, যেটা বলবো সেটা বলার জন্যই ফোনটা করলাম আমি। আমার সোর্সকে আজকে সকালেই ফোন করেছিলাম, তোর জন্য একটা খবর আছে। সে তোর ওই কাজটা করে দেবে, আজকেই কাজটায় নেমে পড়বে বলে জানিয়েছে সে। আগামী 2-3 দিনের মধ্যেই আশা করি তুই ভদ্রমহিলার সম্পর্কে সমস্তটাই জানতে পারবি। কি এবার বলুন স্যার, আপনি খুশি তো? হুম। আরে ধেত্তার, কি হুম 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 তখন থেকে? তুই খুশি হয়েছিস কিনা সেটা আমাকে এক কথায় বলবি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। বাহ বাহ বাহ, এই তো ঠিক আছে, রাখলাম তাহলে। কাল অফিসে কথা হবে, হ্যাঁ? গুড নাইট। থ্যাঙ্কস। বাবা, বলিস কি রে, থ্যাঙ্কস? আমাকে আবার থ্যাঙ্কস জানায়? উফ, তোকে না বোঝা দায় ভাই, সত্যি বোঝা দায়। বাবা রে, পারিসও বটে। সে যাই হোক, তোকে কথা দিয়েছিলাম তাই কাজটা শুরু করে দিলাম। এখন তুই তোর শর্তটা না ভুলে গেলেই হলো। হ্যাঁ, শর্তটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তোকেই সব বলবো। গুড নাইট। মনে রাখিস। গুড নাইট। ফোনটা কেটে দিল অমিয়। কথাগুলো শোনার পরে একটুখানি যেন আরাম পেলাম, তবুও একটা অনিশ্চয়তার মায়াজাল যেন ঘিরে ধরছে আমাকে। জানি না কাজটা সে করতে পারবে কিনা। আবারও আগামীকালের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। কিভাবে রাতটা কাটাবো জানি না। সেই দিন রাতে, মানে রাত তখন কত আর হবে, 12টা কি 12:15, একরাশ চিন্তা মাথার মধ্যে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। হঠাৎ আমার বিছানায় বালিশের পাশে রাখা মোবাইলটা সশব্দে বেজে উঠল। বেশ বিরক্তি প্রকাশ করে হাত বাড়িয়ে ফোনটাকে নিলাম। ঘুম জড়ানো চোখে মোবাইল স্ক্রিনের দিকে চেয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে যথাসম্ভব একজন মধ্যবয়সী লোকের কণ্ঠস্বর শুনতে পেলাম। কেমন একটা চাপা গলায় বললেন, হ্যালো, বিজনবাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আপনি আমাকে চেনেন স্যার? ওই যে গতকাল রাতে 8:30 নাগাদ শিবপুর থানায় আপনার সঙ্গে আমার দেখা হলো না, মনে নেই? ঠিক মনে পড়ছে না। আপনার নামটা কি বলুন দেখি? জয়লাল মল্লিক। এবার কি মনে পড়লো? নামটা বলতেই মনে পড়ে গেল সেই ভদ্রলোকের সঙ্গে থানায় গতকাল দেখা হয়েছিল, আর উনি আমাকে সেই ভদ্রমহিলার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন। আমি ভদ্রলোককে চিনতে পেরে স্বাভাবিক গলায় বললাম, ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। এত রাতে ফোন করলেন, কি ব্যাপার? গতকালও বলেছি আর আজকেও বলছি, সাবধান স্যার, খুব সাবধান। ভদ্রমহিলা কিন্তু একেবারেই ভালো নয়। মনে করুন, ভদ্রমহিলার রূপধারী সে একেবারে বিষধর কালনাগিনী। তার বিষাক্ত ছোবল থেকে সাবধান থাকবেন স্যার। কথাগুলো শুনে খানিকটা ঘাবড়ে গেলাম। ভাবছি লোকটা আসলে কে, কি বলতে চান উনি? এর আগেও এই একই কথা বলেছিলেন। আমি যে ভদ্রমহিলাকে খুনি হিসাবে সন্দেহ করেছি আর তার খবর নিতে যাচ্ছি, ইনি কোনো রকমভাবে সেটা জানতে পারেননি তো? মাথার মধ্যে সমস্ত কিছু কেমন যেন ঘেঁটে যাচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? ব্যাপারটা তো আমার আর অমিয়র মধ্যে আলোচনা হয়েছে, তাও খুব গোপনে। তাহলে এই লোকটা ভদ্রমহিলা সম্পর্কে এমন সব উক্তি করার কারণটা কি? হঠাৎই লোকটা যেন আমার মনের কথাগুলো পড়ে ফেললেন। একটা বিশ্রী হাসি হেসে বললেন, আমি মনে করুন আগেই সবকিছু বুঝতে পারি স্যার। আপনার সন্দেহটা কাকে হচ্ছে, কেন হচ্ছে, সে সব কিছু আমি জানি। তবে চিন্তা করবেন না, আমি সেই বিষধর কালনাগিনীর বীজদাঁত ভাঙতে ভাঙতে আপনাকে সব রকমভাবে সাহায্য করব। আপনাকে সময় মতো ঠিক সাবধানও করে দেব, ঠিক আজ যেমনভাবে করলাম তেমনই। তদন্তের প্রথম থেকে আপনার সঙ্গে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব স্যার। আর হ্যাঁ,
আমাকে আপনার ফোন করতে হবে না, আমি নিজেই আপনার সঙ্গে সময় মতন যোগাযোগ করে নেব। আমি কি উত্তর দেব মাথায় আসছে না। ভদ্রলোকের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে গেলাম। কি স্যার, কি ভাবছেন? আপনি আমার সঙ্গে না নিলেও আমি কিন্তু আপনার সঙ্গ কিছুতেই ছাড়তে পারবো না স্যার, কিছুতেই না। মনে করবেন আপনি এখন আর একা নন, আপনার সঙ্গ দিতে আমিও আছি। গুড নাইট স্যার, সুইট ড্রিম, বাই বাই স্যার। ফোনটা কেটে যাওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ আমার কানে মোবাইলটা চেপে ধরেছিলাম। অদ্ভুত একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম যেন। অজান্তেই আমার হাতের অলসতায় ফোনটা ঠক করে বিছানায় পড়ে গেল। তাতেই হুঁশ ফিরে পেলাম। মাথার মধ্যে হাজারো প্রশ্নের ভিড়, কিছু ভাবতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। বিছানায় শুয়ে পড়লাম। ওদিকে আমার ঘরের পশ্চিমের জানলাটা খোলা। তখনও কেবল আমার মনে হচ্ছে কেউ যেন আড়াল থেকে আমাকে একভাবে দেখে চলেছে। কিন্তু সে কে? এইমাত্র ফোনের ওপাশে থাকা জয়লাল মল্লিক নামধারী সেই লোকটা নয় তো? মনের মধ্যে কথাগুলোকে অলৌকিকভাবে পড়ে ফেলার দক্ষতা কাদের মধ্যে থাকে আমি জানি না, তবে ইনি কি সেই ধরনের কিছু? একটা অজানা চিন্তা শক্তি যেন সমস্ত শরীরটাকে ধীরে ধীরে অবশ করে ফেলছিল। অতল গভীর জলে ডুব দেওয়ার জন্য যেন প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আগামী দিনগুলোতে সেই গভীর জলের অন্ধকারে লুকিয়ে থাকা রহস্যটাকে উন্মোচন করার প্রাক প্রস্তুতি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আমার বেশ দেরি হয়ে গেল। কারণ জানি না। ঘুম জড়ানো চোখে হাত বাড়িয়ে মোবাইলটাকে হাতে নিয়ে দেখলাম 8টা বেজে গেছে। অমিওর 6টা মিস কল। চমকে উঠলাম। সে কি, এতবার রিং হয়েছে, এতগুলো মিস কল, এত ঘুমাচ্ছিলাম আওয়াজই পাইনি। বুকের ভিতর যেন হাতুড়ি পিটতে শুরু করেছে। মোবাইলের স্ক্রিনের দিকে আরও একবার খেয়াল করে দেখলাম ভুলটা আমারই। গতকাল রাতে ফোনটাকে এমনভাবে হাতে চেপে ধরেছিলাম যে ভাইব্রেট মোডে চলে গেছে। সেই কারণেই ব্যাপারটা, ফোন বাজলেও শুনতে পাইনি। কিন্তু এখন কি করব? খানিকটা সময় বসে নিজেকে ধাতস্থ করে নিলাম। তারপর অমিয়কে ফোন করলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। একটা বিরক্তিকর শব্দ মুখ থেকে বেরিয়ে এলো। ধুর! আবারও কল করলাম। 12 রিং হতেই ফোনটা কেটে দিল অমিয়। বুকটা ধড়াস করে উঠল। কি হলো কে জানে। এই সময় তো বাড়িতেই থাকে। আমার মতোই সকাল 9টার মধ্যে অফিসে ঢোকে। তাহলে আজ এমন কি হলো? চটপট বিছানা ছেড়ে নেমে পড়লাম। গত 2 দিন ধরে ক্রমাগত একের পর এক চিন্তার উপর চিন্তা প্রলেপ পড়ছে আমার মাথার মধ্যে। মরুভূমিতে দিগ্ভ্রান্ত হয়ে পড়া পথিকের মতো আমার এখনকার অবস্থা। কোনটা ছেড়ে কোনটা করব মানে ঠিক বুঝেই উঠতে পারছি না। সেই ভদ্রমহিলাকে সন্দেহ হয়েছে, আর সেই সন্দেহ মিটিয়ে নেব নাকি তাকে খুনি প্রমাণ করব? গতকাল রাতে ফোনের সেই জয়লাল মল্লিক নামের লোকটা আসলে কে, কি চায় সে, তাকে খুঁজে বার করব কি? নাকি এই মুহূর্তে অমিয় আমার ফোনটাই বা তুলছে না কেন? সমস্ত ভাবতে ভাবতে কখন যে নিজের অফিসের জন্য তৈরি হয়ে ফ্ল্যাটের লিফট থেকে নেমে ফ্ল্যাটের সরু গলিটা ধরে হেঁটে 3 রাস্তার মোড়ে এসে অটোরিকশা ধরে নিয়েছি খেয়াল নেই। একটা হর্নের শব্দে হুঁশ ফিরে পেলাম। স্যার, কাহা জানা হ্যাঁ? দেখলাম অটোরিকশা ড্রাইভার কথাটা আমাকে উদ্দেশ্য করে বলল। আমি আমার গন্তব্য বলে দিতেই সে বলল, আইয়ে স্যার। আমি অটোরিকশায় উঠে পড়লাম। গাড়িটা ছেড়ে দিল। এটা আমার প্রাত্যহিক জীবনের একটা অঙ্গ বলা যায়। প্রত্যেক দিনই অটোরিকশাতে করে আমাকে অফিসে যাতায়াত করতে হয়। কালে ভদ্রে কখনো কখনো অমিয়র গাড়িতেও যাওয়ার সুযোগ মেলে। অফিসে পৌঁছাতেই সোজা নিজের কেবিনে। আগের দিনের মতো আর কাজে তেমন মন ছিল না। একটা দুশ্চিন্তা যেন বিরাট আকার পাথরের চাই হয়ে মাথার মধ্যে চেপে বসে আছে। একটু পরেই হরিদা একটা ফাইল নিয়ে ঘরে ঢুকলো। বলল, স্যার, এই এডিটর সাহেব এটা আপনাকে দিতে বলেছেন। ফাইল? বেশ অদ্ভুত ব্যাপার তো। এটা আবার কিসের ফাইল কে জানে? অমিও দিতে বলেছে? দাও দেখি। আমি হাত বাড়িয়ে ফাইলটাকে নিয়ে বললাম, আর কিছু বলেছেন উনি? না, ওই সকালে অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি বললেন যে এই ফাইলটা বিজন স্যার এলে দিয়ে দেবেন, ব্যাস এটুকুই। কোথায় গেছেন সেটা তুমি জানো? না স্যার, সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হরিদা চলে যেতেই আমি ফাইলটাকে হাতে নিয়ে খুলতে যাব, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। ফোনটা তুলে দেখলাম অমিয় কলিং। সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। হ্যালো, বল,
আরে সকালে অতবার করে ফোন করেছিলিস, আমি দেখতে পাইনি রে, সরি। আসলে ফোনটা না। আরে রিল্যাক্স রিল্যাক্স, আমি বুঝতে পেরেছিলাম তুই নিশ্চয়ই কোনো একটা কাজে আছিস, না হলে তুই ফোন ধরবি না তা কি হয়? তা আজকে হঠাৎ করে তোর মুখ থেকে একেবারে ফুলঝুরি ছুটছে, কি ব্যাপার? আরে অনেক ব্যাপার হয়েছে, তুই অফিসে না এলে বলতে পারবো না। তুই কোথায় আছিস বলতো? আর হরিদা একটা তোর নাম করে। হ্যাঁ জানি জানি। আচ্ছা ওই ফাইলটা তুই একবার ভালো করে দেখ, দেখলে হয়তো তুই ওই তোর এই কেবিনের চেয়ারটা থেকে পড়ে যাবি। তুই তো দেখছি জিনিয়াস। হ্যাঁ, তুই আবার ম্যাজিক ট্যাজিক জানিস না কি রে ভাই? কেন বলতো? কারণ তুই এই একটা দিনের মধ্যেই এত দূর এগিয়ে গেছিস কেসটাকে নিয়ে। হ্যাঁ, তা তো বলিস নি আমাকে, আমাকে দিয়ে খামোখা আবার। এই তুই কি বলছিস বলতো? কথাগুলো না আমি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরিষ্কার করে বল না, আমি তোর কাছ থেকে এমন কোনো কথা লুকিয়েছি? হ্যাঁ, তাছাড়া এই ফাইলটা। এই শোন, ন্যাকামি করিস না তো। ফাইলটা ফেরত দিতে বলেছিলিস, দিয়েছি আমি। এবার তোর জিনিস ভাই, তুই যত্ন করে রাখ। সন্ধেবেলা আমরা একসঙ্গে এই মার্ডার কেসের ফাইনাল খবরটা করতে যাব। আর হ্যাঁ, ট্রিট কিন্তু চাই, মনে রাখিস। হ্যাঁ, রাখলাম ভাই, সন্ধেবেলা দেখা হবে। আরে শোন অমিয় ভাই, হ্যালো, আমার কথাটা শোন। ফোনটা কেটে দিল। এবারও আরও একটা ওজনদার পাথর যেন মাথার মধ্যে চেপে বসে আছে। আমি আবার কি করলাম? ফাইল ফেরত দিতে বলেছিলাম। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি অলরেডি হয়ে গিয়েছি? আমার সঙ্গে হঠাৎ করে এসব হচ্ছেটা কি? তড়িঘড়ি ফাইলটা খুললাম। ভিতরে বেশ কিছু কাগজ আর সঙ্গে সাঁটানো আছে বেশ কয়েকটা কালারিং ছবি। ছবির মানুষগুলোকে চিনি না, তার মধ্যে একজন মহিলাও আছেন। একটা বছর দুয়েকের বাচ্চার ছবিও রয়েছে। এরা সব কারা? ছবিগুলো ভালো করে দেখছি, একমাত্র ছবিতে থাকা মহিলাটিকে কেমন যেন চেনা চেনা ঠেকল। আরও দুটো ছবিতে সেই একই মহিলাকে দেখতে পেলাম। রোগাটে গোছের চেহারা, কোমর অবধি ঘন কালো চুল, হাসি হাসি মুখে সেই ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। যথাসম্ভব পুরীর সমুদ্রবীচ হবে। পাশের ভদ্রলোকটা আবার কে? বোধহয় ভদ্রমহিলার স্বামী। হ্যাঁ, তাই তো দেখছি। অন্য ছবিতে ভদ্রমহিলা আবার তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভদ্রলোককে আমার কেমন যেন চেনা চেনা ঠেকছে। কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে। চোখ বুজে একটুখানি চিন্তা করলাম, কিন্তু ঠিক মনে পড়ল না। সাংবাদিক জীবনে এত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে তাদের সঙ্গে কবে কোথায় দেখা হয়েছে মনে করা অসম্ভব প্রায়। ছবির নিচে একটা জায়গায় চোখ যেতেই চমকে উঠলাম। ভদ্রলোকের নামটা আমার তো দেখছি খুবই চেনা, জয়লাল মল্লিক। ইনি তাহলে? ভদ্রমহিলার নাম সম্প্রীতি মল্লিক, ছেলেটার নাম ঋষভ মল্লিক। পরের কাগজটা তো কোনো একটা সার্টিফিকেট বলি মনে হচ্ছে। আরে এটা তো ম্যারেজ সার্টিফিকেট। এই দুজন তাহলে হাজব্যান্ড ওয়াইফ? ভদ্রলোকের প্রাক্তন স্ত্রী নয় তো? তার জন্য কি ভদ্রমহিলার নামে ওইসব কথাগুলো আমাকে উনি বলেছিলেন? না, এখানেই সব প্রশ্ন শেষ নয়। চোখের সামনে আরও অনেক আশ্চর্য ঘটনা ঘটতে তখনও বাকি ছিল। কোথা থেকে যেন ঘন কালো মেঘ এসে আমার সমস্ত চিন্তাগুলোকে অসংখ্য প্রশ্নের আড়ালে ঢেকে দিয়ে গেল। ফাইলটার মধ্যে আরও কিছু কাগজের মধ্যে ঘাঁটতে ঘাঁটতে সব থেকে বেশি ধাক্কাটা খেলাম একটা জায়গায়। ধাক্কা না বলে সেটাকে ভয়ানক আতঙ্ক বলতে পারি। দেখলাম কোনো এক দৈনিক পত্রিকার সামান্য একটা খবর, বছর 5 আগের ঘটনা। সেখানে দেওয়া আছে পাশাপাশি দুটো সাদা কালো ছবি। নিচে দেওয়া আছে মূল খবরটা। দুটো ছবির মধ্যে একটায় কোনো এক ম্যাজিশিয়ানের ছবি, আর অন্যটায় দেখা যাচ্ছে কোনো এক অডিটোরিয়ামের স্টেজের উপর পড়ে আছে একটা লোকের মৃতদেহ। ছবিটা অস্পষ্ট, তবে ছবির নিচে দেওয়া খবরটা পড়তেই আচমকা বুকের ভিতর ভারী কিছু চাপ অনুভব করলাম। মন বলছে একেবারেই অসম্ভব, এমনটা কি হতে পারে? কথাটা ভাবতে গেলেও আবার গায়ের সমস্ত রোম খাড়া হয়ে যাচ্ছে। ছবি দুটোর নিচে লেখা আছে বাঁদিকে বিখ্যাত ম্যাজিশিয়ান শ্রী BN রায়, আর ডান দিকের ছবিতে নিহত জয়লাল মল্লিক। খবরের শিরোনামে লেখা ম্যাজিক শোয়ে নৃশংস হত্যাকাণ্ড। সংবাদদাতা শ্রী অমিয় কুমার গুপ্ত। গত 31শে জানুয়ারি শিবদাসপুরের নিকট বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত একটি ম্যাজিক শো অনুষ্ঠান চলাকালীন জাদুকর BN রায় সামান্য ভুলে প্রাণ কেড়ে নিল অনুষ্ঠানটিতে উপস্থিত একজন দর্শকের। নিহত ব্যক্তির নাম জয়লাল মল্লিক, বয়স 40। ম্যাজিক শো চলাকালীন ম্যাজিশিয়ান
বিএন রায়ের ডাকে তার একটি ম্যাজিকের জন্য প্রয়োজন ছিল দর্শক আসনে বসে থাকা কোনো এক ব্যক্তিকে। তিনি দর্শকদের অনুরোধ করে জানালে সেই সময় জয়লাল মল্লিক নামের সেই ভদ্রলোক অনুরোধ শুনে ম্যাজিশিয়ানকে সাহায্য করতে মঞ্চে উঠে যান। জাদুকর বিএন রায় সেই সময় তার মানুষ দ্বিখণ্ডিতকরণ ম্যাজিকটি দর্শকদের কাছে অনুষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু ম্যাজিকটি শুরু করার খানিক বাদেই দেখা যায় মঞ্চে উপস্থিত সেই জয়লাল মল্লিকের পেটের ভেতর থেকে বেরিয়ে আসা টাটকা তাজা রক্ত। সেই দৃশ্য দেখতে পেয়ে সেই সময়ে অডিটোরিয়ামে উপস্থিত থাকা দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়। ম্যাজিশিয়ান বিএন রায়ের বক্তব্য, সে সময় তিনি নাকি নিজেও বুঝতে পারেননি যে নিহত ভদ্রলোক তার নকল অস্ত্রের হাতে মারা পড়েছেন, কিন্তু ব্যাপারটা যখন তিনি বুঝতে পেরেছিলেন ততক্ষণে ভদ্রলোক মারা গেছেন। তিনি নিজেও বুঝতে পারছেন না এমন কি করে ঘটল, অথচ এর আগেও তিনি এই খেলা বহুবার দেখিয়েছিলেন। এমন মর্মান্তিক ঘটনা কখনো ঘটেনি। সূত্র মারফত জানা যায় যে নিহত জয়লাল মল্লিকের বাড়ি বেলডাঙ্গা খেয়াঘাটের কাছে। তার স্ত্রী সম্প্রীতি মল্লিক, বয়স 28, এবং তার ছেলে ঋষভ মল্লিক, বয়স 3। ঘটনার সময় অডিটোরিয়ামে তারাও উপস্থিত ছিলেন। ম্যাজিশিয়ান বিএন রায়কে পুলিশ এই হত্যাকাণ্ডের অপরাধে গ্রেপ্তার করেছেন। শিবপুর থানার পুলিশ এই ঘটনা তদন্ত করছে। খবরটা পড়ার পরে আর সহ্য করতে পারলাম না। ফাইলটাকে বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে সমস্তটা চিন্তা করতে লাগলাম। একজন মৃত মানুষ আমাকে ফোন করে তার প্রাক্তন স্ত্রী সম্পর্কে সাবধান করে দিচ্ছে, আবার বলছে উনি আমাকে সাহায্য করবেন। এটা কি ভাবা যায়? অথচ থানায় লোকটাকে আমি স্পষ্ট দেখেছি, তার কথা শুনেছি, তাহলে কি করে সম্ভব এটা ভেবে পাচ্ছি না। খবরটা অমিয়ই করেছিল, তাহলে অমিয়কে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই হবে। এসব চিন্তার মাঝখানে বাধা দিয়ে কেবিনে ঢুকে এলো আমার একজন সাংবাদিক বন্ধু শ্রীমান দেবনাথ। আমাদের পত্রিকার বেশিরভাগ খেলার খবরগুলো ওই সংগ্রহ করে। আমাকে সে বলল, কিরে, লাঞ্চ করতে যাবি না? কটা বাজে দেখেছিস একবার? চল চল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 1:30 বেজে গেছে। দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের অফিসের লাঞ্চ টাইম। আমাদের অফিসে ক্যান্টিন আছে, সেখানেই বেশিরভাগ দিন খেয়ে নিই। ছুটির দিনে কখনো বাইরে কোথাও লাঞ্চ সারি, কখনো কখনো আবার অমিয়র বাড়িতে চলে যাই। এভাবেই চলছে। ফাইলটাকে বন্ধ করে রেখে বললাম, চল যাই। এই বলে দুজনেই ক্যান্টিনের দিকে হাঁটতে হাঁটতে চলেছি। ধীমান আবার বলল, আচ্ছা, গত 2 দিন ধরে দেখছি খুব মনোযোগ দিয়ে কাজ করছিস। কি ব্যাপারে? বেশ গুরুত্বপূর্ণ কোনো খবর তোর হাতে এসছে বুঝি? না, তেমন কিছুই না। আজকের খবরটা দেখেছিস তো নিশ্চয়ই, ওটা নিয়ে আর কি। এইসব কথা বলতে বলতেই ক্যান্টিনে ঢুকে এলাম। খাবার নিয়ে টেবিলে গিয়ে বসলাম। খেতে খেতে এটা সেটা কথা বলে কেটে গেল, কিন্তু আমার মাথার মধ্যে জন্ম নেওয়া অঙ্কগুলো কিছুতেই মেলাতে পারছিলাম না। লাঞ্চ শেষ করে নিজের কেবিনে ফিরে আসতেই অফিসের বেয়ারা অসিতদা আমার কাছে এসে বলল, স্যার, এডিটর গুপ্ত স্যার আপনাকে তার কেবিনে যেতে বললেন। তিনি ফিরেছেন? হ্যাঁ, এই তো 15 মিনিট আগে। ঠিক আছে, আমি আসছি। কথাটা শেষ করেই টেবিলে পড়ে থাকা সেই ফাইলটাকে হাতে নিয়ে খুব দ্রুত পায়ে অমিয়র কেবিনের দিকে গেলাম। কেবিনে ঢুকতেই দেখলাম সে নিজের ল্যাপটপে মন দিয়ে কি একটা টাইপ করে চলেছে। আমার দিকে একবার চোখ তুলে তাকিয়ে হেসে বলল, হাই, বস। লাঞ্চ হয়েছে? হ্যাঁ, করলাম এই একটু আগেই। বেশ, শোন, তোকে দেওয়ার জন্য অনেকগুলো খবর আছে। বলতে পারিস এই তোর খবরগুলো জোগাড় করতেই আমাকে আজকে সকাল থেকে কেবল দৌড়াদৌড়ি করতে হয়েছে। তা তোর হাতে এইটা আবার কিসের ফাইল? কথাটা শুনেই এবার আমার মাথা ঘুরতে শুরু করেছে। কি বলছে অমিয়? গতকাল রাত থেকে আজ এই দুপুর অবধি যা দেখছি, যা শুনছি, যা হচ্ছে, সবই কি বাস্তব নাকি আমার অলিক কল্পনা? না, এত তাড়াতাড়ি নিজেকে দুর্বল হতে দেব না। যেভাবেই হোক এর সত্যতা যাচাই করা দরকার। আমাকে চুপ থাকতে দেখে অমিয় বলল, কী রে, কী হলো? কোন খেয়ালে ডুবে গেছিস? হ্যাঁ, মাঝে মাঝেই কথা বলিস না। ফাইলটা কিসের বললি না তো? আমি ফাইলটাকে ও টেবিলে রেখে দিয়ে বললাম, হ্যাঁ বলছি। আচ্ছা, তার আগে তোকে আমি এখন যা যা বলবো না সেগুলোকে তোকে শুনতে হবে, বিশ্বাস করতে হবে। তারপর তুই বলবি যে আমি কি পাগল হয়ে গেছি নাকি সমস্তটাই বাস্তব, সত্যি। কি হয়েছে বলতো? তুই তো এমনটা কোনোদিনও ছিলিস না।
গত 15 বছর ধরে আমরা বন্ধু হয়ে আছি, আজ অবধি তোকে আমি এমন মনমরা চিন্তাগ্রস্ত কখনো দেখিনি। গত 2 দিন ধরে দেখছি তুই কেমন যেন একটা পাল্টে গেছিস। কি ব্যাপার বলতো? তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আজ সকালে আমাকে তুই ফোন করেছিলিস? সকালে? কই না তো। কেন বলতো, কি কেস? যদি আমি তোকে বলি যে আজ সকাল 7টা থেকে 7:05 এর মধ্যে আমার ফোনে তোর নাম্বার থেকে টোটাল 6টা মিস কল এসেছে, তাহলে কি তুই বিশ্বাস করবি? অমিও কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়ল। ইম্পসিবল, এইটা হতে পারে না। কারণ ওই সময় আমি যোগা ক্লাসে ব্যস্ত থাকি, আর তুই সেটা খুব ভালো করে জানিস। আর আমার মোবাইলটা সেই সময় যোগা সেন্টারের সিকিউরিটি অফিসে জমা দেওয়া থাকে, লকারে থাকে। এই তোর ফোন নাম্বারটা তাহলে কেউ হ্যাক করলো না তো? কই, আরে আমার ফোনে তো তেমন কিছুই দেখাচ্ছে না। আর এই দেখ দেখ, তুই নিজেই দেখ। এবার তোর ফোনে কল লিস্টটা একবার চেক করে দেখ। আমি ওর ফোন ঘেঁটে দেখলাম, কিন্তু আশ্চর্যের কথা হলো সকালের দিকে আমার নাম্বারে ডায়াল করার কোনো অস্তিত্বই নেই, অথচ আমার ফোনে সেটা দিব্যি দেখাচ্ছে। আমিও আমার ফোন দেখালাম। ব্যাপারটা দেখে সে একটুখানি হতবাক হয়ে বলল, তাজ্জব ব্যাপার তো, এই তো দেখছি আমারই নাম্বার, কিন্তু আমার নাম্বারটা হ্যাক করে কারোর কি লাভ হবে? আরে সেটা তো আমারও কথা। তোর নাম্বার হ্যাক করে, তোর গলা নকল করে, মানে তোর নাম করে আমাকে এই ফাইলটা পাঠানোর পিছনে কার কি স্বার্থ থাকতে পারে বলতো? স্ট্রেঞ্জ। ফাইলটা খুলে দেখেছিস? এতে কি আছে? হ্যাঁ দেখেছি, আর তাই তোর কাছে আমার কিছু প্রশ্ন করার আছে। প্রশ্ন? তা কর। তুই জয়লাল মল্লিক নামটা আগে কখনো শুনেছিস? মানে এই ধর আজ থেকে বছর 5 আগে। বছর 5 আগে? এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে গতকাল তোর কাছে আমি এই নামটা শুনলাম। ফাইলটা খুলে খবরের কাগজের পাতাটা বার করে ওকে দেখিয়ে বললাম, এই দেখ এই খবরটা। হ্যাঁ, এই খবরটা 5 বছর আগে তুই করেছিলিস, মনে পড়ছে? অমিও কাগজটা দেখে খবরটা মন দিয়ে পড়ে বলল, আরে হ্যাঁ, খবরটা তো আমারই করা, এখন মনে পড়েছে। শিবপুর অডিটোরিয়ামে মার্ডার কেস, মৃত ব্যক্তির নাম। কথাটা বলেই সে থেমে গেল। তারপর মনে মনে কি একটা চিন্তা করে নিয়ে বলল, তাহলে? হ্যাঁ, যদি বলি এই মৃত ব্যক্তিটির সঙ্গে আমার থানায় দেখা হয়েছিল, আর যদি বলি এই লোকটা গতকাল রাতেও আমাকে ফোন করেছিল, তুই কি বিশ্বাস করবি? অসম্ভব। আমি হলপ করে বলতে পারি এই ভদ্রলোকের মৃত্যু হয়েছে। তুই অন্য কারোর কথা বলছিস। তুই দুটো মানুষের একই নাম কি হতে পারে না? হতে পারে, কিন্তু আচমকা সেই একই নামের লোক মানে আমার কাছে প্রতিবেশীর পরিচয় দিয়ে ভদ্রমহিলা সম্পর্কে সাবধান করতে যাবেন কেন? তাছাড়া আমি যে ভদ্রমহিলাকে অপরাধী হিসেবে সন্দেহ করছি সেটা উনি কি করে বুঝলেন? এ তো তোর আর আমার মধ্যে হওয়া কথা। তাহলে ভদ্রলোক মানে তাহলে ওই ভদ্রলোক কি করে জানলেন এটা? আচ্ছা, তুই এমন কাউকে। তুই আমাকে এতদিনে এই চিনলি? প্লিজ কিছু মনে করিস না। দেখ, ব্যাপারটা কিন্তু আমার কাছে কেমন কেমন একটা ঠেকছে। তাছাড়া এই ফাইলটা পাঠিয়ে আমাকে সাহায্য করার কথা অন্য কেউ ভাবতে কেন যাবে? বুঝেছি। একটা কাজ কর, তুই তোর মতো কাজটা করে যা। কেউ যদি তোকে আড়াল থেকে এভাবে সাহায্য করতে চায় তাহলে ক্ষতিটা কি? তবে এইসব ব্যাপারে চারদিকে চোখ কান নাক খোলা রাখা খুব দরকার। হ্যাঁ, আর আমি এই ফোনের পেছনে থাকা জয়লাল মল্লিক নামের লোকটা সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখি যে তার এতে স্বার্থটা কি আছে। আচ্ছা, এবার বলতো, ফোন করে তোকে আমি মানে সেই আমার গলা নকল করা লোকটা ঠিক কি বলেছে? সে বলেছিল হরিদার হাত দিয়ে একটা ফাইল পাঠিয়ে দিলাম। তুই দেখলে কিন্তু তাজ্জব হয়ে যাবি। না, আমি এই ফাইলটা তোকে হরিদার হাতে দিয়ে পাঠাইনি। আর তোকে আমি কেন ফোন করে এই সমস্ত অদ্ভুত কথা বলবো? তাছাড়া আজ হরিদা তো অফিসে আসেইনি রে। তার ভীষণ শরীর খারাপ, আজকে ছুটি নিয়েছে সে। এই সময় সে তার বাড়িতেই আছে। চাইলে তুই হরিদার বাড়িতে গিয়ে দেখে আসতে পারিস, বা অফিসের আরও স্টাফেদের জিজ্ঞেস করে দেখ। আর সহ্য হচ্ছে না। আমি আমার মাথা দুপাশের রগ দুহাত দিয়ে চেপে ধরে মুখ নিচু করে কেবল চুপ করে বসে রইলাম। অমিও বলল, কিরে, কি হলো? মানে শরীর টরি খারাপ লাগছে নাকি? এই জল খাবি? বিশ্বাস কর, তুই এতক্ষণ যা বললি আমি তার মধ্যে একটাও কাজ করাইনি। তুই আমায় ভুল ভাবছিস। এই বিজন, এই নে জলটা নে। আরে নে, ধর না, কি দেখছিস, ধর। বললাম তো আমার ফোনটা কেউ হ্যাক করে এসব করেছে। দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। অমিও আমায় একটা কাঁচের গ্লাসে জল দিল। আমি হাত বাড়িয়ে সেটাকে নিয়ে ঢক ঢক করে খেয়ে নিলাম। তারপর চুপ করে থাকলাম।
আমার মাথায় আর কিচ্ছু আসছিল না। অমিয় বলল, এখন ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। ফাইলটা এমন কি কি আছে একবার দেখি। আমার নাম করে তোকে কে দিল এটা, আর কেনই বা দিল সেটা তো জানা দরকার। অমিয় ফাইলটাকে খুলে দেখতে শুরু করলো। সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করতে করতে হঠাৎ বলে উঠল, এখন বেশ মনে পড়ছে আমার। এই জয়লাল মল্লিক অডিটোরিয়ামের খুনের খবরটা, এটা তো আমি করেছিলাম, ছাপিয়েছিলাম। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছিল। সপরিবারে সেই দিন ভদ্রলোক এই ম্যাজিক শোটা দেখতে গিয়েছিলেন। তবে আশ্চর্য ব্যাপার কি জানিস, এই নামটা গতকাল তোর মুখে শোনার পর থেকেই ভাবছিলাম এই নামটা আমি আগে বোধহয় কোথাও একটা শুনেছি। এখন খবরটা দেখে আচমকাই মনে পড়ে গেল। আচ্ছা, থানায় সেই লোকটাকে তুই ঠিকমতো দেখেছিলিস তো? আমার কিন্তু মৃত ব্যক্তির মুখটা এখনও মনে আছে। নামের দিক থেকে যদিও বা মিল আছে, কিন্তু এখন দেখতে হবে যে তোর আর আমার দেখা এই লোকটা এক কি না, তারপরেই বোঝা যাবে। দুজনের মধ্যে না কোথাও একটা মিল আছে, সেই কারণেই না আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে রে অমিয়। এটা কিভাবে সম্ভব বলতো? একটা মৃত ব্যক্তি আমার সঙ্গে থানায় দাঁড়িয়ে কথা বলল, অথচ আমি একবারের জন্য বুঝতে পারলাম না। আর শুধু সেখানেই থেমে থাকিনি, গতকাল রাত্রে প্রায় 12টা নাগাদ এই লোকটা আমাকে ফোন করে জানিয়েছিল যে ভদ্রমহিলা নাকি একটা বিষধর কালনাগিরি, তার কাছ থেকে সাবধান করে দিয়েছে। আমাকে বলছে যে সাহায্য করবে, মানে আমি সাহায্য না চাইলেও সে যেচেই করবে। অমিয়র কণ্ঠস্বর শুকিয়ে গিয়েছিল বোধহয়। সে আমার কথাগুলো শুনতে শুনতে সামনে রাখা গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে সেটাকে টেবিলে রেখে দিয়ে বলল, তাহলে সেই ফোন কলটাও নিশ্চয়ই আমার মিসড কলগুলোর মতো তোর মোবাইলে থাকার কথা নাকি? আছে, সে নাম্বারে ডায়াল করেছিলাম, কিন্তু তার কোনো অস্তিত্বই নেই। ফাইলটা কে দিল আর কার কি স্বার্থ থাকতে পারে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তবে জানিস তো, এটুকু বুঝতে পেরেছি যে এই জয়লাল মল্লিক নামের লোকটা আড়াল থেকেই আমার মতোই ভদ্রমহিলাকে খুনি প্রমাণ করতে চাইছে। প্রশ্নটা হলো কেন? আমার মন বলছে মৃত সেই জয়লাল মল্লিক নামের লোকটার যমজ কোনো ভাই থাকলেও থাকতে পারে। হয়তো সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে নিজের নাম পাল্টে তোর কাছে গিয়েছিল। হ্যাঁ, যদি তাই হয় তাহলে সেই যমজ লোকটাকে খুঁজে বার করতে হবে, তবেই তো সব কিছু জানা যাবে। বেশ, তাহলে তুই আমায় আজকের দিনটা সময় দে। আমি আমার সোর্স মারফত সমস্ত কিছু খবর নিয়ে তারপরে তোকে জানাচ্ছি। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করিস না। হ্যাঁ, চেয়ার ছেড়ে উঠে বললাম, ঠিক আছে দেখ। কথাটা বলে আমার কেবিনে ফিরে এলাম। কেমন লাগছে বন্ধুরা? নিশিডাক গল্পের আড্ডায় চলছে সুলেখক তন্ময় মুখার্জির কলমে আড়ালে আততায়ী। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে আসবো আগামীকাল রাত ঠিক 8টায়। শুনতে থাকো, সঙ্গে থাকো নিশিডাক গল্পের আড্ডা।